আজকের নাটক গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে বেতার নাট্যরূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান। নাট্যানুষ্ঠান গোরা। খাসার ভিতর আছি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। না বিনয়, এ চলবে না, কিছুতেই না। তোমার ভয় কিসের? আমি সত্যি দেখতে পাচ্ছি তুমি নিজেকে দুর্বল করে ফেলছো। দুর্বল? তুমি জানো আমি ইচ্ছে করলে এখনই তাদের বাড়ি যেতে পারি। তারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু আমি যাইনি। এই যে যাওনি, সেই কথাটা কিছুতেই ভুলতে পারছো না। দিনরাত্রি কেবলই ভাবছো আমি তাদের বাড়ি যাইনি, এর চেয়ে যাওয়াই ভালো। যেতে বলছো তাহলে? আমি নিশ্চিত করে বলছি, যেদিন তুমি যাবে সেদিন একেবারে পুরোপুরি যাবে। ব্রাহ্ম সমাজের খাতায় নাম লিখিয়ে একেবারে দিগ্বিজয়ী প্রচারক হয়ে উঠবে। দেখো গোরা, আমি স্ত্রী জাতিকে ভক্তি করে থাকি। আমাদের শাস্ত্রে স্ত্রী জাতিকে যেভাবে ভক্তি করছো তার জন্য শাস্ত্রের দোহাই পেড়ো না। পতঙ্গের মতো তোমার মনটা যে কারণে পরেশবাবুর বাড়ির চারদিকে ঘুরছে, ইংরেজিতে তাকে বলে থাকে লাভ। তুমি কি পাগল হয়েছ? আমার আবার লাভ? তবে এই কথা আমাকে স্বীকার করতেই হবে, পরেশবাবুদের আমি যেটুকু দেখেছি, ওদের সম্বন্ধে যা শুনেছি, তাতে ওদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা হয়েছে। বোধ করি তাই ওদের ঘরের ভেতরকার জীবনযাত্রাটা কিরকম সেটা জানবার একটা আকর্ষণ হয়েছিল আমার। সেই আকর্ষণটাই সামলে চলতে হবে। শেষকালে এতদূর ভেতরেই যেতে পারো যে তোমার টিকিটি পর্যন্ত দেখবার জো থাকবে না। এই হলো তোমার দোষ। তুমি মনে করো যত কিছু শক্তি ঈশ্বর কেবল একলা তোমাকে দিয়েছেন, আর আমরা সবাই দুর্বল প্রাণী। ঠিক বলেছ, ওইটা আমার দোষ, আমার মস্ত দোষ। সব বিষয়েই যতটা দরকার আমি তার চেয়ে অনেক বেশি জোর দিয়ে ফেলি। সেটা যে অন্যের পক্ষে কতটা অসহ্য তা আমার ঠিক মনে থাকে না। গোড়ার গলা যখনই নিচে থেকে শোনা যায় তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসেছে। কদিন বাড়ি একেবারে চুপচাপ ছিল। কি হয়েছে বলতো বাছা? আসিসনি কেন? অসুখ বিসুখ করেনি তো? না মা, অসুখ নয়, যে বৃষ্টি বাদল। হ্যাঁ, বৃষ্টি বাদল যখন ধরে যাবে তখন বিনয় বলবেন যে রোদ পড়েছে। দেবতার উপর দোষ দিলে দেবতা তো কোনো জবাব করেন না। আসল মনের কথা অন্তর্যামীই জানেন। গোরা, কি সব বাজে বকছো? মানুষের মন সবসময় কি সমান যায়? এ নিয়ে কথা পারতে গেলে উৎপাত করা হয়। আয় বিনু, আমার ঘরে আয়, তোর জন্য খাবার ঠিক করেছি। না মা, সে হচ্ছে না। তোমার ঘরে আমি বিনয়কে যেতে দেব না। তোকে তো আমি কোনোদিন খেতে বলিনি বাবা। বিনু আমার লক্ষ্মী ছেলে, তোর মতো ওর গোড়ামি নেই। তুই কেবলই জোর করে ওকে ঠেকিয়ে রাখতে চাস। যা নিয়ম তা মানতেই হবে, কিছুতেই তার অন্যথা হতে পারে না। এত বড় অধ্যাপকের বংশের মেয়ে হয়ে তুমি আচার পালন করে চলো না, এ কিন্তু মা তোমার। অনেক চোখের জল ফেলতে হয়েছে এই আচার পালন করতে গিয়ে। তুমি তো জানো না, একটা একটা করে নির্মূল করা হয়েছে আমার 7 পুরুষের সংস্কার। এখন বললেই সে কি আর ফেরে? না হয় শাস্ত্রের মান নাই রাখলে, স্নেহের মান রাখতে হবে তো। ওরে, আমার মনে কি হয় সে শুধু আমিই জানি। তোকে কোলে নিয়েই আমি আচার ভাসিয়ে দিয়েছি, তা জানিস? ছোট ছেলেকে বুকে তুলে নিলেই বুঝতে পারা যায় জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না। সে কথা যেদিন বুঝেছি সেদিন থেকে একথা নিশ্চয়ই জেনেছি, আমি যদি খ্রিস্টান বলে ছোট জাত বলে কাউকে ঘৃণা করি, তাহলে ঈশ্বর তোকেও কেড়ে নেবেন আমার কাছ থেকে। তোমার যুক্তিটা ঠিক বুঝতে পারলুম না মা। যারা বিচার করে শাস্ত্র মেনে চলে তাদের ঘরেও তো ছেলে বেঁচে থাকে, আর ঈশ্বর একা তোমার সম্বন্ধে বিশেষ আইন খাটাবেন এ বুদ্ধি তোমাকে কে দিলে? যিনি তোকে দিয়েছেন, বুদ্ধিও তিনি দিয়েছেন। যাক সেসব কথা। বিনয় তাহলে আমার ঘরে খাবে না, এই তো বলতে চাচ্ছিস? রাগ করো না মা, ও যে বামুনের ছেলে, ওকে অনেক ত্যাগ করতে হবে, প্রবৃত্তি সামলাতে হবে, তবে তোর জন্মের গৌরব ও রাখতে পারবে। তুই যা করছিস এ তুই জ্ঞানে করছিস না, তা আমি তোকে বলে দিলুম। কষ্ট আমার মনে এই রইল যে তোকে মানুষ করলুম বটে, কিন্তু সে যাই হোক, তুই যাকে ধর্ম বলে বেড়াস সে আমার মানা চলবে না। না হয় নাই খেলি তুই আমার হাতে, না এলি ঘরে, কিন্তু তোকে তো দেখতে পাবো দুসন্ধে, সেই আমার ঢের। বিনয়, তুমি ভাবছো আমি দুঃখ পেলুম?
ও কিছু নয় বাবা, আরেকদিন নিমন্ত্রণ করে খুব ভালো বামুনের হাতে তোমাকে খাইয়ে দেব, কেমন? আমি নিচে গেলুম, যাবার আগে বলে যেও কিন্তু। গোরা, হুম। এটা যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। কার বাড়াবাড়ি? তোমার। একটুও নয়। যেখানে যার সীমা আমি সেইটে ঠিক রক্ষে করে চলতে চাই। কিন্তু মা যে... মা কাকে বলে সে আমি জানি। আমার মার মতো মা কজনের আছে, কিন্তু আচার যদি না মানতে শুরু করি তাহলে একদিন হয়তো মাকেও মানব না। দেখো বিনয়, তোমাকে একটা কথা বলি, মনে রেখো, হৃদয় জিনিসটা অতি উত্তম, কিন্তু সকলের চেয়ে উত্তম নয়। আমার বোধ হচ্ছে গোরা, যেন মার মনে কি একটা কথা আছে যা তিনি আমাদের বোঝাতে পারছেন না বলেই কষ্ট পাচ্ছেন কেবল। অত কল্পনা নিয়ে খেলিও না বিনয়, ওতে কেবলই সময় নষ্ট হয়, ফল কিছু হয় না। তুমি পৃথিবীর কোনো জিনিসের দিকে কখনো ভালো করে তাকাও না, তাই যেটা তোমার নজরে পড়ে না সেটাকেই তুমি কল্পনা বলে উড়িয়ে দিতে চাও। কিন্তু আমি তোমাকে বলছি গোরা, আমি দেখেছি অনেকবার মা যেন কিসের একটা ভাবনা পুষে রেখেছেন, কি যেন একটা মিলিয়ে দিতে পারছেন না ঠিক মতো। সেই জন্য ওর ঘরকন্যার ভেতরে একটা দুঃখ আছে। গোরা, তুমি ওর কথাগুলো একটু কান পেতে শোনো। কান পেতে যতটা শোনা যায় তা আমি শুনে থাকি, তার চেয়ে বেশি শোনবার চেষ্টা করলে ভুল শোনবার সম্ভাবনা আছে বলে সে চেষ্টা আমি করি নাই। রাধে, বিনয়বাবু এসেছেন, একে তো তুমি জানোই। উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওকে দেখা মাত্র সতীশকে আর ধরে রাখা গেল না, গাড়ি থেকে নেমেই ওকে টেনে নিয়ে এলো। শক্ত হাতে ধরা পড়েছেন, শীঘ্র ছাড়া পাবেন না। আপনি হয়তো কোনো কাজে যাচ্ছিলেন, কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। দিদি, চাবিটা দাও, বিনয়বাবুকে আমাদের সেই আর্গিনটা এনে দেখাই। এই বুঝে শুরু হলো, যার সঙ্গে বখতিয়ারের ভাব হবে তার আর রক্ষে নেই, আর্গিন তাকে শুনতেই হবে, আরও অনেক দুঃখ তার কপালে আছে। ও এত বকে যে রাধে, মানে সুচরিতার আসল নাম রাধারানী, আমি ওকে রাধে বলেই ডাকি। ও ওকে বখতিয়ার খিলজি নাম দিয়েছে। বিনয়বাবু, আপনার এই বন্ধুটি ছোট, কিন্তু এর বন্ধুত্বের দায় বড় বেশি, সহ্য করতে পারবেন কিনা জানি না। না না, এ কিছুই না, আপনি ভাববেন না। ওকে আমার বেশ... পুজো আহ্নিক নিয়ে ব্যস্ত রয়েছ, ঘরের কথা কিছু ভাবো। আমি তো গোড়াকে নিয়ে সব সময় ভয়ে ভয়ে গেলুম। কেন, ভয় কিসের? গোড়া আজকাল এই যে হিদুয়ানি আরম্ভ করেছে, এ ওকে কখনোই সইবে না। এভাবে চলতে গেলে শেষকালে একটা বিপদ না ঘটে বসে। গোড়ায় তুমি যে ভুল করেছ, এখন তার শোধরাবার পথ তোমাকেই খুঁজে পেতে হবে। কি যে হলো, কোনো মতে ওকে ছাড়তে চাইলে না। তখন আমিও গোয়ার গোছের ছিলাম, ধম্মকম্ম কোনো কিছুর তো জ্ঞান ছিল না। এখন হলে কি এমন কাজ করতে পারতুম? গোড়াকে আমি যখন ছেলে বলে মানুষ করেছি, তখন আচার বিচারের ভরং করতে গেলে সমাজ থাক আর না থাক, ধর্ম থাকবে না। আমি কেবল সেই ধর্মের ভয়ে কোনো দিন কিছু লুকোইনি, কিন্তু আজ মনে হচ্ছে যা থাকে অদৃষ্টে, গোড়াকে সব কথা খুলে বলি। সে আমি বেঁচে থাকতে কোনো মতেই তা হতে পারবে না। গোরাকে তো তুমি জানোই, একথা শুনলে সে যে কি করে বসবে তা কিছুই বলা যায় না। আমি বরং অন্য একটা বিষয়ে ভাবছি। কি সেটা? গোরার বিয়ের সম্বন্ধে। গোড়ার বিয়ে? হ্যাঁ, আমার এক বন্ধু, আমরা একসঙ্গে পড়তুম, সেই স্কুল ইন্সপেক্টরি কাজে পেনশন নিয়ে সম্প্রতি কলকাতায় এসে বসেছে। ঘোর ব্রাহ্ম, শুনেছি অনেকগুলো মেয়েও আছে তার ঘরে। গোরাকে যদি তার বাড়িতে ভিড়িয়ে দেওয়া যায়, তবে যাতায়াত করতে করতে কোনো মেয়েকে তার পছন্দ হয়ে যেতেও পারে। তারপরে... বলো কি, গোড়া ব্রাহ্মর বাড়িতে যাতায়াত করবে? তুমি কি মনে করো? মা। কি বাবা, কি চাই? না, বিশেষ কিছু না, এখন থাক। একটু বসো, কথা আছে। বলুন। আমার একজন ব্রাহ্ম বন্ধু সম্প্রতি কলকাতায় এসেছেন, হিন্দুতলায় থাকেন।
পরেশবাবু নাকি? তুমি তাকে জানলে কি করে? বিনয় তার বাড়ির কাছেই থাকে, ওর মুখেই তাদের গল্প শুনেছি। আমার ইচ্ছে তুমি তাদের খবর নিয়ে এসো। ঠিক আছে, আমি কালই যাব। নিয়ে আয়। কে? আমার ছেলেবেলার বন্ধু কৃষ্ণদয়াল তার ছেলেকে পাঠিয়েছেন আমাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। গোরা এসেছে? গোরা নাম বুঝি? হ্যাঁ। নমস্কার। নমস্কার। এসো এসো। এর নাম গৌরমোহন। তোমার বাবা কেমন আছেন? ভালো আছেন। তখনকার দিনে কলেজে আমরা দুজনেই এক জুড়ি ছিলুম, দুজনেই মস্ত কালা পাহাড়। কিছুই মানতুম না, হোটেলে খাওয়াটাই একটা কর্তব্য কর্ম বলে মনে করতুম। দুজনে কতদিন সন্ধ্যায় গোলদিঘিতে বসে মুসলমান দোকানের কাবাব খেয়ে কীরকম করে হিন্দু সমাজের সংস্কার করব, রাত দুপুর পর্যন্ত তারই আলোচনা করতুম। এখন তিনি কি করেন? হিন্দু আচার পালন করেন। লজ্জা করে না? লজ্জা করাটা দুর্বল স্বভাবের লক্ষণ। আগে তিনি ব্রাহ্ম ছিলেন না? আমিও তো একসময় ব্রাহ্ম ছিলাম। এখন আপনি সাকার উপাসনায় বিশ্বাস করেন? আকার জিনিসটাকে বিনা কারণে অশ্রদ্ধা করব, আমার মনে এমন কুসংস্কার নেই। আকার যে অন্তবিশিষ্ট, অনন্ত প্রকাশ করবার জন্যই অন্তকে আশ্রয় করেছেন, নইলে তার প্রকাশ কোথায়? যার প্রকাশ নেই তার সম্পূর্ণতা নেই। বাক্যের মধ্যে যেমন ভাব, তেমনি আকারের মধ্যে নিরাকার পরিপূর্ণ। নিরাকারের চেয়ে আকার সম্পূর্ণ, আপনি এমন কথা বলেন? আমি যদি নাও বলতুম তাতে কিছুই আসতো যেত না। নিরাকারই যদি যথার্থ পরিপূর্ণতা হতো, তাহলে আকার কোথাও স্থান পেত না। বাবা, চা। আপনি এ সমস্ত কিছু খাবেন না বুঝি? না। জাত যাবে? হ্যাঁ। আপনি জাত মানেন? সমাজকে যখন মানি তখন জাতও মানি। সমাজকে কি সব কথাই মানতে হবে? না মানলে সমাজকে ভাঙা হয়। ভাঙলে দোষ কি? যে ডালে সকলে মিলে বসে আছি, সে ডাল কাটলেই বা দোষ কি? মা, মিছে তর্ক করে লাভ কি? উনি আমাদের ছোঁয়া খাবেন না। বিনয়বাবু, আপনিও কি? হ্যাঁ, খাবো বই কি। নমস্কার পরেশবাবু। আসুন আসুন পানুবাবু, বসুন। পরিচয় করিয়ে দিই, ইনি আমাদের। ওকে বিলক্ষণ জানি। একসময় উনি আমাদের ব্রাহ্ম সমাজের একজন খুব উৎসাহী সভ্য ছিলেন। খবরের কাগজে পড়লাম কে একজন বাঙালি সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে দেশে এসেছেন। বিশেষভাবে তার অভ্যর্থনার আয়োজন হচ্ছে। পরীক্ষায় বাঙালি যতই পাশ করুন, বাঙালির দ্বারা কোনো কাজ হবে না। এই যদি সত্যই আপনার মত হয়, তাহলে আপনি আরামে এই টেবিলে বসে বসে পাউরুটি চিবোচ্ছেন কোন লজ্জায়? কি করতে বলেন? হয় বাঙালি চরিত্রের কলঙ্ক মোচন করুন, নয়তো গলায় দড়ি দিয়ে মরুন। সত্যি কথা বলবো না? যথার্থই যদি কথা সত্য বলে জানতেন, তাহলে অমন আরামে এত আস্ফালন করে বলতে পারতেন না। কথাটা মিথ্যে জানেন বলেই আপনার মুখ দিয়ে বেরুলো হারানবাবু। মিথ্যা পাপ, মিথ্যা নিন্দা আরও পাপ। স্বজাতির মিথ্যা নিন্দার মতো পাপ অল্পই আছে। আপনি একলাই কি আপনার সমস্ত স্বজাতির চেয়ে বড়? এই বাঙালি জাতের মধ্যে যতদিন কুপ্রথার প্রচলন থাকবে, ততদিন এই বাঙালি জাতের উন্নতির কোনো আশা নেই। আপনি যাকে কুপ্রথা বলছেন, সে কেবল ইংরেজি বই মুখস্থ করে বলছেন। আসলে নিজে কিছুই জানেন না ও সম্বন্ধে। ইংরেজের সমস্ত কুপ্রথাকেও যখন আপনি ঠিক এমনি করেই অবজ্ঞা করতে পারবেন, তখন এ সম্বন্ধে কথা বলবেন। আপনারা যাদের অশিক্ষিত বলেন, আমি তাদেরই দলে। আপনারা যাকে কুসংস্কার বলেন, আমার সংস্কার তাই। যতক্ষণ না আপনি দেশকে ভালোবাসবেন, দেশের মানুষের সঙ্গে এক জায়গায় এসে দাঁড়াতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মুখ থেকে দেশের নিন্দা আমি এক বর্ণ সহ্য করতে পারবো না। এমন করলে দেশের সংশোধন হবে কি করে? সংশোধন? সংশোধনের চেয়েও বড় কথা ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা বলেন দেশের কুসংস্কার আছে, অতএব আমরা সুসংস্কারী দল আলাদা হয়ে থাকব। আমি এই কথা বলি, আমি কারো চেয়ে শ্রেষ্ঠ হয়ে কারো থেকে পৃথক হব না। এই আমার সকলের চেয়ে বড় আকাঙ্ক্ষা। এরপর এক হলে কোন সংস্কার থাকবে, কোন সংস্কার যাবে, তা আমার দেশই জানে। দেশের যিনি বিধাতা তিনিই জানেন। এমন সব প্রথা সংস্কার আছে যা দেশকে এক হতে দিচ্ছে না। তাই যদি মনে করেন, আগে সেই সমস্ত প্রথা সংস্কারকে একে একে উৎপাটিত করে ফেলুন, তাহলে দেশ এক হবে। অবজ্ঞা ও অহংকার দূর করে নম্র হয়ে ভালোবেসে নিজেকে অন্তরের সঙ্গে সকলের করুন। সেই ভালোবাসার কাছে সহস্র ত্রুটি, অসম্পূর্ণতা সহজেই হার মানবে। আগে আত্মীয় হবেন, তারপরে সংশোধক হবেন, নইলে আপনার মুখের ভালো কথাতেও আমাদের অনিষ্ট হবে। রাত হয়ে গেছে, আজ তাহলে আসি। তোমার যখন ইচ্ছে এখানে এসো।
কৃষ্ণদয়াল আমার ভাইয়ের মতো ছিলেন। তার সঙ্গে এখন আমার মতের মিল নেই সত্য, কিন্তু ছেলেবেলার বন্ধুত্ব রক্তের সঙ্গে মিশে আছে। তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক অতি নিকটের। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমাকে ক্ষমা করবেন, এসে প্রণাম করা হয়নি আপনাকে, সেই ত্রুটিটা এখন সংশোধন করে নিতে চাই। আশীর্বাদ করি, দীর্ঘজীবী হও। আসি তাহলে। এসো। দেখুন, সকলের সঙ্গেই মেয়েদের আলাপ করিয়ে দেয়া আমি ভালো মনে করিনি। বাবা যদি সেই নিয়ম মানতেন তাহলে তো আপনার সঙ্গেও আমাদের আলাপ পরিচয় হতে পারতো না। আলাপ পরিচয় নিজেদের সমাজের মধ্যেই বদ্ধ হলে ভালো হয়। কিন্তু আমি মনে করি নানা মতের ভদ্রলোকের সঙ্গে মেয়েদের মেশা উচিত, নইলে তাদের বুদ্ধিকে জোর করে খর্ব করে রাখা হয়। এতে ভয় কিংবা লজ্জার কারণ তো কিছুই দেখি না। ভিন্ন মতের লোকের সঙ্গে মেয়েরা মিশবে না এমন কথা বলিনি, কিন্তু মেয়েদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সে ভদ্রতা তো এরা জানেন না। না না, বলেন কি? ভদ্রতার অভাব আপনি যাকে বলছেন সে একটা সংকোচ মাত্র। মেয়েদের সঙ্গে না মিশলে সেটা কেটে যায় না। দেখুন পানুবাবু, আজকের তর্কে আমাদের সমাজের লোকের ব্যবহারই বরং আমি লজ্জিত হচ্ছিলুম। এতক্ষণ একলা বসে কার কথা ভাবছিলে দিদি? পানুবাবুর কথা? দূর। আচ্ছা দিদি, বিনয়বাবু লোকটি কিন্তু বেশ, না? হ্যাঁ, বেশ ভালো মানুষ। কিন্তু যাই বলো দিদি, গৌরমোহন বাবুকে আমার একেবারে ভালো লাগেনি। কি রকম কটকটা রং, কাঠখোট্টা চেহারা, পৃথিবীর কাউকে যেন গ্রাহ্যই করেন না। তোমার কিরকম লাগলো? বড় বেশি রকম হিন্দুয়ানি। হিন্দুয়ানি সে তো আমাদের মেসুমশাইয়েরও খুব, কিন্তু সে আরেক রকমের। এ যেন ঠিক বলতে পারিনি কি রকম। কি রকমই বটে। গৌরমোহন বাবুর উচ্চ শুভ্র ললাটে তিলক কাটা, ওই তিলকের দ্বারা তিনি কপালে বড় বড় অক্ষরে যেন লিখে রেখেছেন, তোমাদের থেকে আমি পৃথক। সেই পার্থক্যের প্রচণ্ড অভিমানকে আমি যদি ধূলিসাৎ করে দিতে পারতাম, তাহলেই মৃত্যু আমার গায়ের জ্বালা। দেখো গোরা, আমার মনে হয় আমাদের স্বদেশ প্রেমের মধ্যে একটা গুরুতর অসম্পূর্ণতা আছে। আমরা ভারতবর্ষকে আধখানা করে দেখি। কেন বলো দেখি? ভারতবর্ষকে আমরা কেবল পুরুষের দেশ বলেই দেখি, মেয়েদের একেবারেই দেখিনি। এ কথাটা সম্প্রতি হঠাৎ আবিষ্কার করলে বুঝি? এত বড় সত্য আমি এতদিন জানতুম না। সম্প্রতি আবিষ্কার করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আমরা যেমন চাষাকে কেবলমাত্র চাষবাস, তাঁতিকে কাপড় তৈরির মধ্যে দেখি, ঠিক সেরকম দেশের মেয়েদের কেবল তাদের রান্না বান্না, বাটনা বাটার মধ্যে আবদ্ধ করে দেখছি বলেই মেয়েদের মেয়ে মানুষ বলে অত্যন্ত খাটো করে দেখি। এতে করে সমস্ত দেশই যে খাটো হয়ে যাচ্ছে সে কথা একবারও ভেবে দেখিনি। আমরা পুরুষরা যদি থাকি যজ্ঞের ক্ষেত্রে, মেয়েরা যদি থাকেন ভাড়া রাখলে, তাহলে মেয়েরা অদৃশ্য থাকলেও যজ্ঞ সুসম্পন্ন হবে। সব শক্তিকেই একই দিকে, একই জায়গায় একই রকমে খরচ করতে চায় যারা, তারা উন্মত্ত। তুমি যা বললে আমি তার প্রতিবাদ করতে চাইনি, কিন্তু আমি যা বললুম তুমিও তার প্রতিবাদ করনি। আসল কথা, এ কথা নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাইনি আমি। স্বীকার করছি, সম্প্রতি তুমি মেয়েদের সম্বন্ধে যতটা সচেতন হয়ে উঠেছ, আমি ততটা হইনি। সুতরাং তুমি যা অনুভব করছো, আমাকেও যে তাই অনুভব করাবার চেষ্টা করবে তা ঠিক নয়। এ কাজে কখনোই তুমি সফল হবে না। তুমি আমাকে হয়তো মনে মনে অবজ্ঞা করছো, কিন্তু কি করবো বলো, কখনো তোমার কাছে কিছু লুকোইনি, আজও লুকুলুম না। তুমি বোঝো আর না বোঝো, আমাদের একটা দিক বেছে নিতেই হবে। সব একসঙ্গে আঁকড়ে ধরার লোভ ছাড়তেই হবে, নইলে আমার জীবনের সত্যকে হারাতে হবে। আমি নিজেকে ভরে নিতে দাঁড়িয়েছি, তুমি দাঁড়িয়েছ
নিজেকে ত্যাগ করতে। তোমার কথা শুনে আমি একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি। তোমার জীবনে তুমি আজ একটা প্রবল সত্যের মুখোমুখি দাঁড়িয়েছ, তার সঙ্গে ফাঁকি চলে না। তুমি যা পেয়েছ তা আমি কোনোদিন বুঝতে পারবো কিনা জানি না, তবে আমাকে যে মহাশক্তি আহ্বান করছেন তিনি যে কত বড় সত্য, একদিন তোমাকে আমি তা দেখাবো। বিনয়, আমার দেবীকে আমি যেখানে দেখতে পাচ্ছি সে তো সৌন্দর্যের মাঝখানে নয়, সেখানে রয়েছে দুর্ভিক্ষ, দারিদ্র্য, কষ্ট আর অপমান। সেখানে গান গেয়ে ফুল দিয়ে পুজো নয়, সেখানে প্রাণ দিয়ে রক্ত দিয়ে পুজো করতে হবে। এ কেবল উত্তেজনার কথা নয়, এ তুমি সত্য বলছো? সত্যই বলছি। যারা তোমার মতো দেখতে পাচ্ছে না তাদের দেখিয়ে দিতে হবে, এই তো আমাদের কাজ। ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে, প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। হয় আমাকে সংসারের 10 জনের মতো ভেসে যেতে দাও, নইলে আমাকে সেই মূর্তি দেখাও। সাধনা করো, যদি বিশ্বাস মনে থাকে তাহলে কঠোর সাধনাতেই সুখ পাবে। এত বড় দেশজোড়া প্রকাণ্ড দুর্গতির সামনে বিশ্বাসকে খাড়া করে রাখতে আমার সাহসই হয় না। অন্ধকার প্রকাণ্ড আর প্রদীপের শিখা ছোট, সেই এত বড় অন্ধকারের চেয়ে এতটুকু শিখার উপরে আমি বেশি আস্থা রাখি। বিনয়, আমি তোমাকে বারবার বলছি, আমাদের এই দেশ মুক্ত হবেই। ইংরেজ পারবে না ভারতবর্ষের স্বাধীনতাকে তাদের বাণিজ্য তৈরির পেছনে শিকল দিয়ে বেঁধে চিরকাল টেনে নিয়ে বেড়াতে। আমি বলছি, লড়াই আরম্ভ হয়েছে, লড়াই চলছে প্রতি মুহূর্তে। তুমি যাই বলো ভাই ললিতা, বিনয়বাবুকে কিন্তু আমার বেশ ভালো লাগে। ভালো লাগে এই জন্য যে তিনি কেবলই গৌরবাবুর কথা বলেন যে। তা সত্যি, ওর মুখ থেকে গৌরবাবুর কথা শুনতে আমার ভারী আনন্দ হয়, যেন স্পষ্ট তাকে আমি দেখতে পাই। আমার ভারী রাগ হয়। কেন? গোরা গোরা গোরা, দিন রাত্রি কেবল গোরা। ওর বন্ধু গোরা হয়তো খুব মস্ত লোক, কিন্তু উনিও তো মানুষ। তা তো বটেই, কিন্তু তাতে তার ক্ষতিটা কি হয়েছে? ওর বন্ধু ওকে এমনি ঢেকে ফেলেছেন যে উনি নিজেকে প্রকাশই করতে পারছেন না। দিদি তুমি হাসছো, কিন্তু আমি তোমাকে বলছি, আমাকে যদি কেউ ওরকম করে চাপা দিতে চেষ্টা করতো, আমি তাকে একদিনের জন্য সহ্য করতে পারতাম না। কিন্তু যাই বলো ভাই, বিনয়বাবু ভারী চমৎকার করে বলতে পারেন। কাল যখন বলছিলেন দেশের যে সকল সত্যকে আমরা খণ্ডিত করে বিক্ষিপ্ত করে দেখি, গোরা তার সমস্তকে এক করে সংশ্লিষ্ট করে দেখতে পায়। গোরার সেই আশ্চর্য ক্ষমতা আছে, কিন্তু সেই জন্য কি গোরার সেই দেখাকে দৃষ্টির বিভ্রম বলে মনে করবেন? আর যারা ভেঙে চুরে দেখে তাদের দেখাটাই সত্য। ওগুলো ঠিক ওর মনের কথা নয় বলে অত চমৎকার করে বলেন। তা ভাই রাগ করিস কেন? গৌরমোহন বাবুর কথাগুলো যে ওর নিজেরই কথা হয়ে গেছে। তা যদি হয় তো সে ভারী বিচ্ছিরি। বুঝছিস না কেন? বিনয়বাবু গৌরমোহন বাবুকে ভালোবাসেন, মনের সত্যিকার মিল রয়েছে দুজনের। সম্পূর্ণ মিল নেই, গৌরমোহন বাবুকে মেনে চলা ওর অভ্যাস হয়ে গেছে, সেটা দাসত্ব, ভালোবাসা না। তাকে না মানার সাহস ওর নেই, ওর কথা শুনলেই সেটা বেশ স্পষ্ট বোঝা যায়। আচ্ছা দিদি, তুমি বোঝনি, সত্যি বলো। আচ্ছা বেশ, তোর কথাই মানলাম, এখন কি করতে হবে বল। আমার ইচ্ছে করে ওর বন্ধুর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে ওকে স্বাধীন করে দিতে। বেশ তো, দেখ না চেষ্টা করে। আমার চেষ্টায় হবে না, তোমাকেও এগিয়ে আসতে হবে। কি যে বলিস না বলিস। না দিদি, হেসে উড়িয়ে দিলে চলবে না। বিনয়বাবুকে ওর নিজের ভাবে খাড়া করিয়ে দিতে হবেই। উনি যে কেবলই গৌরমোহন বাবুকে প্রচার করে থাকেন, সে আমার অসহ্য বোধ হয়। দিদি দিদি, কি রে সতীশ, কি হয়েছে? বিনয়বাবুকে আজ ধরে এনেছিলাম, কিন্তু বাড়িতে ঢুকেই আবার চলে গেলেন, বললেন কাল আসবেন। দিদি, আমি তাকে বলেছি তোমাদের একদিন সার্কাস দেখাতে নিয়ে যেতে। তিনি তাতে কি বললেন? বললেন মেয়েরা বাঘ দেখলে ভয় করবে। আমার কিন্তু দিদি ভয় করেনি বাঘ দেখে। তা বই কি, তোমার বন্ধু বিনয়বাবুর সাহস যে কত বড় তা বেশ বুঝতে পেরেছি। না ভাই দিদি, আমাদের সঙ্গে করে ওকে সার্কাস দেখাতে নিয়ে যেতেই হবে। কাল দিনের বেলায় সার্কাস হবে। সেই ভালো, দিনের বেলা। বাবা গোরা, আমার একটি কথা রাখিস, বিনয়ের সঙ্গে ঝগড়া করিস নে। আমার কাছে তোরা দুজনে দুটি ভাই, তোদের মধ্যে বিচ্ছেদ ঘটলে আমি সইতে পারবো না। বন্ধু যদি বন্ধন কাটতে চায়
তাহলে তার পেছনে ছুটোছুটি করে আমি সময় নষ্ট করতে পারবো না। বাবা, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু বিনয় তোমার বন্ধন কাটতে চাচ্ছে এ কথা যদি বিশ্বাস করো, তাহলে তোমার বন্ধুত্বের জোর কোথায়? মা, আমি সোজা চলতে ভালোবাসি। যারা দুদিক রাখতে চায় আমার সঙ্গে তাদের বনবে না। দু নৌকায় পা দেয়া যার স্বভাব, আমার নৌকা থেকে তাকে পা সরাতে হবে। এতে আমারই কষ্ট হোক আর তারই কষ্ট হোক। কি হয়েছে বল দেখি? ব্রাহ্মদের ঘরে সে যাওয়া আসা করে, এই তো তার অপরাধ? সে অনেক কথা মা। হোক অনেক কথা। আমি একটা কথা বলি গোরা, সব বিষয়ে তোমার এত জেদ যে তুমি যা ধরো তা কেউ ছাড়াতে পারে না। কিন্তু বিনয়ের বেলায় তুমি এমন আলগা কেন? তোমার অবিনাশ যদি দল ছাড়তে চাইতো, তুমি কি তাকে সহজে ছাড়তে? তোমার বন্ধু বলেই কি ও তোমার সকলের চেয়ে কম? কর্তব্যের জন্য বন্ধুত্বকে বিসর্জন দিতে যাচ্ছি, নাকি বন্ধুত্বের অভিমানে বেদনা লেগেছে বলেই বিনয়কে বন্ধুত্বের চরম শাস্তি দিতে উদ্যত হয়েছি? না, আমি স্পষ্ট বুঝেছি, দূর থেকে বিনয়কে টেনে রাখা শক্ত হবে। বিপদের ক্ষেত্র যেখানে, সেইখানেই তাকে পাহারা দেয়া যায়। আর সেজন্যই পরেশবাবুর বাড়িতে যাতায়াতটা আমার বাড়াতে হবে। কোথায় যাও গোরা? বিনয়ের বাড়ি যাচ্ছি। খাবার তৈরি, খেয়ে যাও। বিনয়কে ধরে আনছি, সেও এখানে খাবে। এই যে পানুবাবু, ইংরেজি রচনা পাঠের আসর আজ তেমন জমে ওঠেনি বোধ করি। এসেই জানলুম আপনারা বাড়িতে নেই। পরেশবাবুও যেন কোথায় বেরিয়ে গেলেন হন্তদন্ত হয়ে। মেয়েদের এগিয়ে আনতে গেছেন। জানেনই তো, 24 পরগনার ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেব ঢাকায় থাকতে ললিতার বাবার সঙ্গে বিশেষ আলাপ পরিচয় ছিল। সাহেব তার জন্মদিনে প্রতি বছর কৃষি প্রদর্শনী মেলা করে যাচ্ছেন। এবারের মেলায় লেফটেন্যান্ট গভর্নর সস্ত্রীক আসবেন। তাই মেম সাহেব আমাকে ধরেছেন যদি তাদের সামনে ছোটখাটো একটা ইংরেজি কাব্য নাটক অভিনয় করে দেখানো যায়। এ তো উত্তম প্রস্তাব। এজন্য মেয়েদের নিয়ে রিহার্সাল দিতে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তা এই মেলাতে কি গৌরমোহন বাবুর উপস্থিত থাকা সম্ভব হবে? না। অসুবিধাটা জানতে পারি কি? স্বভাবটাই আমাদের এমন, ইংরেজ প্রভুদের সামান্য কৃপাদৃষ্টি পড়েছে কি জীবন সার্থক বোধ করে আগে কিছু না ভেবে জীবন পণ করে দিচ্ছি। এতে ব্যক্তি জীবনের চেয়ে বাঙালি জাতিসত্তার কত বড় ক্ষতি যে হচ্ছে তা একবারও উপলব্ধি করে দেখছি না। এটা বাঙালিরই দোষ। আমাদের এত কুসংস্কার, কুপ্রথা যে আমরা ইংরেজদের সঙ্গে মিশবার যোগ্যই নই। যদি তাই সত্য হয়, তাহলে সেই অযোগ্যতা সত্ত্বেও ইংরেজের সঙ্গে মিশবার জন্য লালায়িত হয়ে বেড়ানো আমাদের পক্ষে লজ্জাকর। কিন্তু যারা যোগ্য হয়েছেন তারা ইংরেজদের কাছ থেকে যথেষ্ট সমাদর পেয়ে থাকেন, যেমন এনা পাচ্ছেন। একজনের সমাদরের দ্বারা অন্য সকলের অনাদরটা যেখানে বেশি করে ফুটে ওঠে, সেখানে এরকম সমাদরকে আমি অপমান বলে গণ্য করি। এটা আপনার এক ধরনের জেলাস। এরকম কথা তারাই বলতে পারেন যারা ধুতির ওপর টাই পরে সাহেব হওয়ার স্বপ্ন দেখেন। আনটলারেবল। নিজেকে আপনি কি ভাবেন বলুন তো? আপনাদের থেকে স্বতন্ত্র। সুচরিতা, একবার এই ঘরে এসো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। শুনছো সুচরিতা? আমার একটা কথা আছে, একবার এই ঘরে আসতে হবে। এখন থাক, বাবা আসুন আগে। আমরা না হয় যাচ্ছি। না বিনয়বাবু, উঠবেন না। বাবা আপনাদের থাকতে বলেছেন, তিনি এলেন বলে। আমি চললুম তাহলে? পানুবাবু আমার উপর রাগ করি হয়তো। না না, উনি ওরকমই। আপনি বলুন যা বলছিলেন। আপনার প্রতি আমার অনুরোধ, আপনি ভারতবর্ষের ভেতরে আসুন। এর সমস্ত ভালো মন্দের মাঝখানেই নেবে দাঁড়ান। যদি বিকৃতি থাকে তাহলে ভেতর থেকে সংশোধন করে তুলুন। এর বিরুদ্ধে দাঁড়িয়ে এর বাইরে থেকে একে আপনি বুঝতেই পারবেন না। আমি দেশের কথা কখনো এমন করে বড় করে সত্য করে ভাবিনি। কিন্তু একটা কথা আমি জিজ্ঞেস করি, ধর্মের সঙ্গে দেশের যোগ কি? ধর্ম কি দেশের অতীত নয়? দেশের অতীত যা, দেশের চেয়ে যা অনেক বড়, তাই দেশের ভেতর দিয়ে প্রকাশ পায়। আমি আপনাকে নিশ্চয়ই বলছি, ভারতবর্ষের খোলা জানালা দিয়ে আপনি সূর্যকে দেখতে পাবেন। সেজন্য সমুদ্র পাড়ে গিয়ে খ্রিস্টান গির্জার জানালায় বসবার কোনো দরকার হবে না। আপনি বলতে চান ভারতবর্ষের ধর্মতন্ত্র একটি বিশেষ পথ দিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যায়? সেই বিশেষত্বটি কি? সেটা হচ্ছে ব্রহ্ম যিনি নির্বিশেষ, তিনি বিশেষের মধ্যেই ব্যক্ত। তার বিশেষের শেষ নেই। ভারতবর্ষেও ঈশ্বরকে বিশেষের মধ্যে দেখবার চেষ্টা আছে বটে, কিন্তু সেই বিশেষকেই ভারতবর্ষ একমাত্র চূড়ান্ত বলে গণ্য করে না। জ্ঞানী করেন না, কিন্তু অজ্ঞানী?
অজ্ঞানী সকল দেশেই সকল সত্যকেই বিকৃত করবে। কিন্তু আমাদের দেশে সেই বিকার কি বেশি দূর পর্যন্ত পৌঁছায়নি? তা হতে পারে। হিন্দু ধর্ম সম্বন্ধে যারা হঠাৎ নতুন গোঁড়া হয়ে উঠেছে, তারা যেভাবে কথা কয়, আমার কথা সেভাবে গ্রহণ করবেন না। স্থূল ও সূক্ষ্ম, অন্তর ও বাহির, শরীর ও আত্মা, ধর্মের এই দুটো অঙ্গকেই ভারতবর্ষ স্বীকার করে। এর মধ্যে সাধনায় অবিচল থেকে সত্যের উপলব্ধি দিয়ে ভারতবর্ষীয় স্বভাবকে ফিরে পেয়ে আপনি মুক্তি লাভ করবেন। আমার ফিরতে বড় দেরি হয়ে গেল। পানুবাবু বুঝি চলে গেছেন? হ্যাঁ, তিনি থাকতে পারলেন না। আমরাও আজ আসি তাহলে। তোমাদের সঙ্গে আলাপ করবার সময় পেলুম না আজ। যখন তোমার অবকাশ হবে মাঝে মাঝে এসো বাবা। কিন্তু বিনয়বাবু, আপনি যেতে পারছেন না। আপনার সঙ্গে একটা কাজের কথা আছে। ওকে আপনার দরকার আছে গৌরমোহন বাবু? কিছু না, বিনয় তুমি থাকো, আমি আসছি। বিনয়বাবু, আজ আপনি পালালেই ভালো করতেন। কেন? মা আপনাকে বিপদে ফেলবার মতলব করেছেন। ম্যাজিস্ট্রেটের মেলায় যে অভিনয় হবে তাতে একজন লোক কম পড়েছে। মা আপনাকে ঠিক করেছেন। কি সর্বনাশ! এ কাজ আমার দ্বারা হবে না। সে আমি মাকে আগেই বলেছি, এ অভিনয়ে আপনার বন্ধু কখনোই আপনাকে যোগ দিতে দেবেন না। বন্ধুর কথা রেখে দিন, আমি 7 জন্মে কখনো অভিনয় করিনি। সেজন্য ভাববেন না, আমরা আপনাকে শিখিয়ে ঠিক করে নিতে পারবো। ছোট ছোট মেয়েরা পারবে আর আপনি পারবেন না। কেবল অভ্যাসের জন্য রোজ আপনাকে নিয়মিত আসতে হবে। আপনি বসুন, আমি ওদিকটা একটু দেখে আসি। কেন মশাই, অভিনয় দোষটা কি? অভিনয়ে দোষ না থাকতে পারে, কিন্তু ওই ম্যাজিস্ট্রেটের বাড়িতে অভিনয় করতে যাওয়া আমার ভালো লাগছে না। আপনি নিজের মনের কথা বলছেন নাকি আর কারো? অন্যের মনের কথা বলবার ভার আমার উপর নেই, বলাও শক্ত। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি নিজের মনের কথাটাই বলে থাকি, কখনো নিজের জবানিতে, কখনো অন্যের জবানিতে। আপনার বন্ধু গৌরবাবু বোধহয় মনে করেন ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণ অগ্রাহ্য করাটাই একটা বীরত্ব। আমার বন্ধু হয়তো মনে নাও করতে পারেন, কিন্তু আমি মনে করি যে লোক আমাকে গ্রাহ্যই করে না, মনে করে কোড়ে আঙুল তুলে ইশারায় ডাক দিলেই আমি কৃতার্থ হয়ে যাব, তার সেই উপেক্ষার সঙ্গে উপেক্ষা দিয়েই যদি লড়াই না করি, তাহলে আত্মসম্মানকে বাঁচাবো কি করে? আমি বুঝতে পারি নিজের মধ্যে দিয়ে সবসময় আপনি অন্যের যুক্তি তুলে ধরেন। আসল কথা হলো বন্ধুকেই আগে আপনার রাজি করাতে হবে, তা না হলে। আপনি শুধু শুধু তর্ক করছেন, কেন বলছেন না আমার ইচ্ছে আপনি অভিনয় যোগ দেন, তাহলে আমি আপনার অনুরোধ রক্ষার খাতিরে নিজের মতটাকে বিসর্জন দিয়ে একটা সুখ পাই। বারে, সত্যি যদি আপনার কোনো মত থাকে তাহলে সেটা আমার অনুরোধে কেন ত্যাগ করতে যাবেন? আমার সত্যিকার কোনো মত নেই। আপনার অনুরোধে নাই হলো, আপনার তর্কে পরাস্ত হয়ে আমি অভিনয়ে যোগ দিতে রাজি হলাম। স্বেচ্ছায় রাজি আছেন সে কথা স্বীকার করবেন না। তবু আমি হার মানলুম, তবু আপনাকে খুশি করতে পারলুম না। আচ্ছা, আজ আসি তাহলে। সে কি কথা, খেয়ে যেতে হবে যে আপনাকে? আজ নাই খেলুম। না না, সে হবে না। আজ কি হলো? আজ কোনখানে আমি প্রকৃতিকে স্বীকার করলাম? এই গভীর কালো জল, এই নিবিড় কালো তট, ওই উদার কালো আকাশ আমাকে বরণ করে নিল। প্রকৃতির কাছে কেমন করে আজ আমি ধরা পড়ে গেলাম? আমার জীবনে কিসের আবির্ভাব, কি প্রয়োজনের? যে সংকল্পে আগাগোড়া জীবনকে বেঁধে ফেলেছি, সেখানের স্থান কোথায়? তাহলে কি সংগ্রাম করে একে পরাস্ত করতে হবে আমাকে? সংগ্রাম? মা, কিছুদিনের জন্য আমি বাইরে বেরোবো। কোথায় যাবে বাবা? সেটা আমি ঠিক বলতে পারছি না। কোনো কাজ আছে? কাজ বলতে যা বোঝায় সেরকম কিছু নেই, এই যাওয়াটাই একটা কাজ। মা, দোহাই তোমার, আমাকে বারণ করতে পারবে না। আমি সন্ন্যাসী হয়ে যাব এমন ভয় নেই। মাকে ছেড়ে আমি বেশি দিন যে কোথাও থাকতে পারি না, সে তো তুমি জানোই। বিনয় সঙ্গে যাবে বুঝি? বিনয় সঙ্গে না গেলে বুঝি নিরাপদে ফিরে আসতে পারবো না আমি? মাঝে মাঝে খবর পাবো তো? ঠিক করে রাখো, খবর পাবে না। তারপরও যদি পাও তো খুশি হবে নিশ্চয়ই। ভয়ের কিছু নেই মা, তোমার গোরাকে কেউ নেবে না।
আমার মূল্য যতটা তুমি কল্পনা করো ততটা আর কেউ করে না। তবে এই বোচকাটির ওপর যদি কারো লোভ হয় তাহলে এটি তাকে দান করে দিয়ে চলে আসবো। আশীর্বাদ করি বাবা, ভালো থেকো। কোঠরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। 8 কোঠরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা। আয়না মহল তাই কেমনে আসে যায়। কি হলো বিনয়বাবু, একা ফিরে এলেন যে? জামিনের জন্য কিছুতেই তাকে রাজি করাতে পারলুম না। আগামীকাল ম্যাজিস্ট্রেটের এজলাসে তার বিচার হবে। আপনি কিছু ভাববেন না বিনয়বাবু, আজ সন্ধ্যেবেলায় ম্যাজিস্ট্রেট সাহেবের মেমের কাছে আমি নিজেই অনুরোধ করব গৌরমোহন বাবুর জন্য। না, আপনি তা করবেন না। গোরা যদি শুনতে পায় তাহলে জীবনে সে আমাকে ক্ষমা করবে না। কিন্তু তার ডিফেন্সের জন্য তো কোনো বন্দোবস্ত করতে হবে। এখানকার সবচেয়ে নামকরা উকিল সাতকড়ি বাড়ুজ্জে আমাদের বাল্যবন্ধু। অনেক চেষ্টা করেও সে রাজি করাতে পারল না গোরাকে জামিনে খালাস করতে। এ সমস্ত বাড়াবাড়ি। কিছুমাত্র বাড়াবাড়ি না। গৌরমোহনবাবু যা করেছেন ঠিক করেছেন। ম্যাজিস্ট্রেট আমাদের জব্দ করবে আর আমরা নিজেরা নিজেকে রক্ষা করব। তাদের মোটা মাইনে জোগানোর জন্য ট্যাক্স জোগাতে হবে, আবার তাদের হাত থেকে পরিত্রাণ পেতে উকিল ফি গাঁট থেকে দিতে হবে। এমন বিচার পাওয়ার চেয়ে জেলে যাওয়া ঢের ভালো। এসব কথা তুমি কি বোঝো? যারা গোটাকতক বই মুখস্থ করে সবে কলেজ থেকে বেরিয়েছে পাশ করে, যাদের কোনো ধর্ম নেই, ধারণা নেই, তাদের মুখ থেকে দায়িত্বহীন উন্মুক্ত প্রলাপ শুনে তোমাদের মাথা ঘুরে যাবে। কালকের ঘটনার সময় আমি নিজেই উপস্থিত ছিলাম সেখানে। চর ঘোষপুরের কিছু রাজদ্রোহী মানুষের পক্ষ নিয়ে গৌরমোহন বাবু ম্যাজিস্ট্রেট সাহেবকে রীতিমতো হুমকি প্রদর্শন করেছেন। এমনকি রিজার্ভ পুষ্করণীর জল নোংরা করতে বাধা দেয়ায় পুলিশের উপর আক্রমণ করতে ছাত্রদের আদেশ দিয়েছেন তিনি। কিন্তু কোন পরিস্থিতিতে কি ঘটেছে তা যখন আমরা জানি না, তখন আপনার একতরফা কথা শুনে কিছু বলাও সম্ভব নয় কারো পক্ষে। আজকালকার ছেলে মেয়েদের কি রকম বিকার ঘটেছে, কোনো ডিসিপ্লিন মানতে চাও না তোমরা। বিনয়বাবু, আমাকে মাফ করুন। আমি আপনার কাছে ভারী অপরাধ করেছি। কিছু না বুঝে ভালো মন্দ বলেছি অনেক সময়। পানুবাবু বলেন ভারতবর্ষে ম্যাজিস্ট্রেটের এই শাসন বিধাতার বিধান। তা যদি হয় তাহলে এই শাসনকে সমস্ত কায়মনোবাক্যে অভিশাপ দেওয়ার ইচ্ছা জাগিয়ে দেওয়াও সেই বিধাতারই বিধান। ললিতা, তুমি চুপ করুন, আমি আপনার সাথে কথা বলছি না। বিনয়বাবু, আপনি কারো অনুরোধ রাখবেন না। আজ কোনো মতেই অভিনয় হতে পারে না। ললিতা, এটি কি বলছিস বিনয়বাবু? এখানে আর এক মুহূর্তের জন্য নয়। তোদের সব হলো কি? সুচি, বিনয়বাবুকে একটু বুঝিয়ে বলো না। আমরা সব কথা দিয়েছি, লোকজন সব ডাকা হয়েছে। ওদের সামনে আর যে মুখ দেখাতে পারবো না। পানুবাবু আর দাঁড়িয়ে দেখছেন কি? একটু দেখুন না এগিয়ে। বিনয়বাবু আবার কোথায় যে বেরিয়ে গেলেন। আমার হয়েছে যত জ্বালা। দিদি, চলো আমরা এখান থেকে কলকাতা ফিরে যাই। আর তো ম্যাজিস্ট্রেটের ওখানে যেতে পারবো না। সে কি করে হবে ভাই? আমার তো একেবারেই আসবার ইচ্ছে ছিল না। বাবা যখন পাঠিয়ে দিয়েছেন তখন যে জন্য এসেছি তা না সেরে তো যেতে পারবো না। বাবা তো এসবের কিছুই জানেন না। জানলে কখনোই তিনি আমাদের থাকতে বলতেন না। সে কথা আমি জানবো কি করে ভাই? এই অবস্থায় স্টেজে দাঁড়িয়ে কবিতা ওড়াতে হলে জিভ ফেটে রক্ত পড়বে, তবু কথা বের হবে না আমার। সে তো জানি বোন, কিন্তু নরক যন্ত্রণাও সইতে হয়। এখন যে আর কোনো উপায় নেই। আজকের এই দিন জীবনে আমি কখনো ভুলতে পারবো না। দেখো দিদি, মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলে যে সমস্ত কিছু চুপ করে সহ্য করতে হবে সে আমি মানিনি। আমাদের পক্ষেও ন্যায় অন্যায় সম্ভব অসম্ভব আছে। আজকের নিমন্ত্রণে গিয়ে অভিনয় করার চেয়ে আত্মহত্যা করা আমার পক্ষে অনেক সহজ। এসব তুই কি বলছিস ললিতা? বিনয়বাবুর বন্ধু গৌরমোহন বাবুর প্রতি আমি মনে মনে বড় অবিচার করেছিলাম। জানি নে প্রথম থেকে কেন তাকে দেখে তার কথা শুনে মনটা আমার তার বিরুদ্ধ হয়ে গিয়েছিল।
তিনি বড় বেশি জোর দিয়ে কথা কইতেন, আর বিনয়বাবুরা যেন তাতে সাঁই দিয়ে যেতেন। তাই দেখে আমার ভীষণ রাগ হতো। কিন্তু আজ বুঝলুম, গৌরমোহনবাবুর জোর কেবল পরের উপরে নয়, সে তিনি নিজের উপরেও খাটান। এই সত্যিকার জোর, এরকম মানুষ আমি দুটি দেখিনি। খাসার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। একটা ভারী অন্যায় হয়ে গেছে পরেশবাবু। ললিতার কাছ থেকে আমি সমস্ত শুনেছি। যা হয়ে গেছে তা নিয়ে এখন আলোচনা করে কোনো ফল নেই। ললিতা আজ যে কাজটি করেছে তা কখনোই সম্ভব হতো না যদি আপনার কাছে বরাবর প্রশ্রয় পেয়ে না আসতো। আপনি ওর যে কত দূর অনিষ্ট করেছেন তা আজকের ব্যাপার সবটা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন। পানুবাবু, যখন সময় আসবে তখন আপনি জানতে পারবেন সন্তানকে মানুষ করতে স্নেহেরও প্রয়োজন হয়। বাবা, তোমার জল ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি নাইতে যাও। ততক্ষণ পানুবাবুর কাছে আমরা আছি। পানুবাবু, আপনি মনে করেন সকলকেই আপনার সব কথা বলবার অধিকার আছে? আমাদের সম্বন্ধে বাবার কি কর্তব্য আপনি মনে করেন বাবার চেয়ে আপনি তা ভালো বোঝেন? সমস্ত ব্রাহ্ম সমাজের আপনিই হচ্ছেন হেডমাস্টার। এতদিন আপনার অনেক কিছুই আমরা সহ্য করেছি, কিন্তু আপনি যদি বাবার চেয়েও বড় হতে চান তাহলে এ বাড়িতে আপনাকে কেউ সহ্য করতে পারবে না, আমাদের বেয়ারাটা পর্যন্ত না। ললিতা, তুমি চুপ করুন। আপনার কথা আমরা অনেক শুনেছি, আজ আমার কথাটা শুনুন। আপনি নিজেকে যত বড় বলে কল্পনা করেন, আমার বাবা তার চেয়ে অনেক বেশি বড়। সুচরিতা, তোমার সামনে ললিতা আমাকে অপমান করবে? আপনাকে অপমান করার উদ্দেশ্য নয়। ললিতা বলতে চায় বাবাকে আপনি সম্মান করে চলবেন। তার মতো সম্মানের যোগ্য আমরা তো আর কাউকেই জানি নে। বড় দিদি এসো। কোথায় যেতে হবে? আমাদের বাড়ি কে এসেছেন দেখবে চলো। কে এসেছে? মাসি। মাসি? আমাদের মা ওর বড় দিদি ছিলেন। আমরা পরেশবাবুর বাড়ি থেকে আসছি। নতুন করে সেই পরিচয় আমাকে দিতে হবে না। তোমাদের দেখিনি মা, কিন্তু তোমাদের আপনার ঘরের বলেই জানি। কি ব্যাপার বিনয়বাবু, আপনি অনেকদিন আমাদের ওখানে যাননি যে? ঘন ঘন বিরক্ত করলে পাছে আপনাদের স্নেহ হারাই এই ভয়ে। স্নেহ যে ঘন ঘন বিরক্তির অপেক্ষা রাখে সে আপনি জানেন না বুঝি? তাও খুব জানে মা। কি বলবো, মুখে তোমাদের কথা ছাড়া কথা নেই। পরেশবাবুর কথা উঠলে তো ও একেবারে গলে যায়। বিনু, অমন অস্থির হয়ে উঠলে তো চলবে না বাছা। যা সত্যি তাই বলছি, এতে লজ্জা করবার তো কোনো কারণ দেখিনি। কি বলো মা ললিতা? বিনয়বাবু যে আমাদের আপনার লোক বলে জানেন সে আমরা খুব জানি, কিন্তু সে যে কেবল আমাদেরই গুণে তা নয়, সেও নিজের ক্ষমতা। তা ঠিক বলতে পারছি না মা। ওকে তো সেই ছেলেবেলা থেকে দেখছি। এতদিন ওর বন্ধু বলতে ছিল এক আমার গোড়াই, কিন্তু তোমাদের সঙ্গে আলাপ হবার পর থেকে আমরাও আর ওর নাগাল পাইনি। ভেবেছিলাম এই নিয়ে তোমাদের সঙ্গে ঝগড়া করব, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাকেও ওরই দলে ভিড়তে হবে। তোমরা সকলকেই হার মানাবে। বিনয়বাবু, বাবা এসেছেন। তিনি বাইরে কৃষ্ণদয়াল বাবুর সঙ্গে কথা করছেন। আমি যাই মা। গৌরবাবু যে এত শক্তি কোথা থেকে পেয়েছেন তা আপনাকে দেখে আজ বুঝতে পারলাম। ঠিক বোঝনি। গোরা যদি আমার সাধারণ ছেলের মতো হতো তাহলে আমি কোথা থেকে বল পেতুম? তাহলে কি তার দুঃখ আমি এমন করে সহ্য করতে পারতুম? মা, গোরা আজ জেলখানায়। এই দুঃখ যে আমাকে কীরকম বাজছে তা অন্তর্যামী জানেন। কিন্তু সাহেবের উপর আমি রাগ করতে পারিনি। গোরার কাজ গোরা করেছে,
ওদের কর্তব্য ওরা করেছে, এতে দুঃখ যাদের পাবার তারা দুঃখ পাবেই। মা, পরেশবাবু বাড়ি যেতে চাচ্ছেন, এদের সকলকে খবর দিতে বললেন। সে কি হয়, কিছু একটা তো মুখে দিতেই হবে। তুমি একটু বসো বিনয়, আমি একবার দেখে আসি। বিনয়বাবু, আপনার বন্ধু সতীশকে আপনি একেবারে ত্যাগ করেছেন কিনা জানবার জন্য সে আজ সকালে আপনার বাড়ি গিয়েছিল। সতীশ গিয়েছিল নাকি? আমি তো বাড়িতে ছিলাম না। বিনয়বাবু হঠাৎ আমাদের নখিদন্তি অস্ত্রপানি কিংবা ওই রকম একটা কিছু বলে সন্দেহ করে বসেছেন হয়তো। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। দিদি, তোমার মুখে এ কথা শোভা পায় না। তুমি নিজে কত দূর চলে গিয়েছ, এখন অন্যকে দূর বলে মনে করছো। দিদি, দিদি, আহ, কি মিষ্টি, কি স্নেহপূর্ণ এই ডাক, দিদি। আমাদের বিবাহে আর বিলম্ব হওয়া উচিত মনে করিনি। পরেশবাবুকে জানিয়েছিলাম, তিনি বললেন তোমার সম্মতি পেলেই আর কোনো বাধা থাকবে না। আমি স্থির করেছি আগামী রবিবারেই। না। না? না মানে কি? তুমি আরো দেরি করতে চাও? না। তাহলে? বিয়েতে আমার মত নেই। মত নেই? তার মানে? মানুষকে বুঝতে সময় লাগে। আপনার সম্বন্ধে হয়তো সে কথাই খাটে। তুমি আমার প্রতি অন্যায় করছো সুচরিতা। আপনিও আমার প্রতি অন্যায় করছেন। সেটা যখন বুঝতে পেরেছি, তখন আগেকার কোনো কথাকে আমি স্বীকার করব না। করলে সে আমার অন্যায় হবে। এ সম্বন্ধে এই আমার শেষ কথা। শেষ কথা হতেই পারে না। পরেশবাবু যদি... কি পানুবাবু, আমার কথা কি বলছেন? সুচরিতা, যেও না, পরেশবাবুর সামনে কথাটা হয়ে যাক। মা, তোমার এখানে থাকবার দরকার নেই, তুমি যাও। পানুবাবু, সুচরিতার নিজের মন ভালো করে না বুঝেই বিবাহে সম্মতি দিয়েছিল। এই সন্দেহ অনেক দিন থেকে আমার মনে উদয় হওয়াতেই সমাজের লোকের সামনে আপনাদের সম্বন্ধ পাকা করার বিষয়ে আমি আপনার অনুরোধ পালন করতে পারিনি। সুচরিতা এতদিন যে সত্যকে আশ্রয় করেছিল, আজ তার থেকে পিছিয়ে পড়তে যাচ্ছে। অন্তর্যামী জানেন কে এগোচ্ছে কে পেছোচ্ছে। বাইরে থেকে বিচার করে আমরা বৃথা উদ্বিগ্ন হই। তাহলে কি আপনি বলতে চান আপনার মনে কোনো আশঙ্কা নেই, অনুতাপেরও কোনো কারণ ঘটেনি? কাল্পনিক আশঙ্কাকে আমি মনে স্থান দেইনি। আর অনুতাপের কারণ ঘটেছে কি না তা তখনই বুঝব যখন অনুতাপ জন্মাবে। এই যে আপনার মেয়ে ললিতা একলা বিনয়বাবুর সঙ্গে স্টিমারে করে চলে এলেন, এটাও কি কাল্পনিক? পানুবাবু, আপনার মন যে কোনো কারণে হোক উত্তেজিত হয়ে উঠেছে। এই জন্য এখন এ সম্বন্ধে আপনার সঙ্গে আলাপ করলে অন্যায় করা হবে আপনার প্রতি। আমি যা বলি সে সম্বন্ধে আমার দায়িত্ববোধ যথেষ্ট আছে। তা থাকতে পারে, তবে আপনার সঙ্গে আমার পার্থক্য দেখার। রাধে, বাবা। তোমার মাসির কথা কি বলতে এসেছিলে আমাকে? হ্যাঁ বাবা। তাহলে চলে যাচ্ছ যে না বললে? আজ থাক, কাল সকালে কথা হবে। বসো। তোমার মাসির এখানে কষ্ট হচ্ছে, সে কথা আমি চিন্তা করেছি। তার ধর্মবিশ্বাস, আচরণ ললিতার মার সংস্কারে যে এত বেশি আঘাত দেবে তা আমি আগে ঠিক জানতে পারিনি। যখন দেখছি তাকে পীড়া দিচ্ছে, তখন এ বাড়িতে তোমার মাসিকে রাখলে তিনি সংকুচিত হয়ে থাকবেন। মাসি এখান থেকে যাবার জন্যই প্রস্তুত হয়েছেন। তোমার মাসির জন্য আমি একটা বাড়ি ঠিক করে রেখেছি।
কিন্তু তিনি তো ভাড়া দিতে পারবেন না। ভাড়া তিনি দেবেন কেন? তুমি দেবে। আমি ভাড়া দেব? ভাড়া দিতে হবে না, তোমার বাড়িতেই মাসিকে থাকতে দিও। আমার বাড়ি? কি বলছো বাবা? কলকাতায় তোমাদের দুটো বাড়ি আছে, একটা তোমার, একটা সতীশের। মৃত্যুর সময় তোমার বাবা আমার হাতে কিছু টাকা দিয়ে যান, আমি তাই খাটিয়ে বাড়িয়ে কলকাতায় দুটো বাড়ি কিনেছি। এতদিন তার ভাড়া পাচ্ছিলুম, তাও জমছিল। তোমার বাড়ির ভাড়াটে অল্প দিন হলো উঠে গেছে, সেখানে তোমার মাসিক থাকবার কোনো অসুবিধা হবে না। সেখানে তিনি একলা থাকতে পারবেন? তোমরা দুজনেই তার একমাত্র আত্মীয়, তাকে একলা থাকতে হবে কেন? সেই কথাই তোমাকে বলতে এসেছিল। তুমি যা বলবে আমি তাই করব বাবা। এই তো 2-3টে বাড়ির পরেই তোমার বাড়ি, কোনো অসুবিধা হবে না তোমার। তবুও তোমাকে ছেড়ে থাকতে আমার মন সরছে না। চিরজীবন যে কেবল আমার বুদ্ধি, আমার আশ্রয়ের দ্বারাই তোমাকে আচ্ছন্ন করে রাখবো, তা তো হয় না মা। ঈশ্বর আমার নিকট হতে তোমাকে মুক্ত করে বিচিত্রের ভিতর দিয়ে তোমাকে চরম পরিণামে আকর্ষণ করে নিয়ে যান, তার মধ্যে সার্থক হোক তোমার জীবন, এই আশীর্বাদই করি। প্রার্থনা করি সংসারের সমস্ত অসত্য দূর হয়ে পরিপূর্ণ সত্য আমাদের জীবনের মাঝখানে নির্মল মূর্তিতে উদ্ভাসিত হয়ে উঠুক। গোরা নাটকের প্রথম পর্বের অভিনয় শুনলেন। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। অভিনয়াংশে বিনয় মাজহারুল ইসলাম, পরেশবাবু দিলীপ রায়, কৃষ্ণদয়াল আমিনুল হক, সতীশ দুর্রে মখনুন নবনী, পানুবাবু সাইফুল ইসলাম রেজা, আনন্দময়ী জাহানারা আহমেদ, বরদা সুন্দরী মাসুদা শরফুদ্দিন, মাসি রওশনারা মণি, ললিতা নুরি হাফজা, সুচরিতা রুবি আফরোজ এবং গোরা চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। কণ্ঠসঙ্গীতে আবু বকর সিদ্দিক, আবহ সঙ্গীত রবীন্দ্রনাথ সরকার ও পান্না দাস। প্রযোজনা সহকারী নূর মোহাম্মদ। বেতার নাট্যরূপ ও প্রযোজনা করেছেন কাজী জাকির হাসান।